This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 2016 পর 2025 রাজ্যে আবার এসএসসি পরীক্ষা। 2016 প্যানেল বাতিলের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে 31 মের মধ্যে নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এসএসসি কে। মঙ্গলবার সেই ঘোষণাই করলেন মুখ্যমন্ত্রী। 2016 প্যানেলের সঙ্গে আরো নতুন পথ তৈরি করে পরীক্ষার রাস্তায় হাঁটছে রাজ্য সরকার। পাশাপাশি রিভিউ পিটিশনের রাস্তাও খোলা থাকছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 2016 সালের প্যানেলে ব্যাপক দুর্নীতি, যোগ্য অযোগ্য বিতর্ক, মামলা মোকদ্দমা, আন্দোলন, পুলিশের লাঠি, প্যানেল বাতিল, ফের আন্দোলন, রাজপথ উত্তাল। মঙ্গলবার নতুন করে পরীক্ষার কথা জানালেন মুখ্যমন্ত্রী। 7-8 বছর ধরে স্কুলে পড়ানো স্যার ম্যাডামদের আবার পরীক্ষায় বসতেই হচ্ছে। একই সঙ্গে রাজ্য খোলা রাখছে রিভিউ পিটিশনের পর। দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। আমরা 31 মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেটাকে গ্রহণ করব। এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। নতুন করে পরীক্ষা তারা দেবেন না, এই দাবিতেই অনড় থেকে বিকাশ ভবনের সামনে চলছে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তাঁদের প্রতিক্রিয়া। একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। আমাদের কোনো এক জায়গায় মনে হচ্ছে যে সরকারের সদিচ্ছার অভাব আছে। সুপ্রিম কোর্টের অর্ডারটাকে উনি অ্যাকসেপ্ট করে নিয়ে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে দুর্নীতি করেছে সেটাকে পুরোটাকে এড়িয়ে যাওয়ার একটা মানসিকতা আমরা দেখলাম। শুধু 2016 সালের প্যানেলই নয়, নতুন করে আরও কিছু শূন্য পদ তৈরি করেছে রাজ্য। মোট 44,000 পদ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আদালতের নির্দেশ মেনে 30 মে এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি, 16 জুন থেকে অনলাইনে আবেদন, 14 জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন, নভেম্বরের মধ্যে কাউন্সেলিং, রিভিউ পিটিশনের প্রক্রিয়াও চলবে, নিয়োগে অভিজ্ঞতার অ্যাডভান্টেজ, বয়সজনিত ছাড় পাবেন চাকরিহারারা। চাকরিহারাদের প্রশ্ন, অভিজ্ঞতার অ্যাডভান্টেজ কোন অঙ্কে হবে? আমি ধরুন পাশ করলাম না, তাহলে এক্সপিরিয়েন্সের নাম্বারটা আমি নিয়ে কি করব? নোটিফিকেশনটা তাহলে ওপেন টু অলের জন্য হলো কেন? রিটেন পাস করার পর কিন্তু গ্রেসটা দেওয়া হয়, তো আমি যদি রিটেনটা ক্র্যাকই না করি, এখনো ওটা নিয়ে ধোঁয়াশা, এখনো আমরা বুঝতে পারছি না। আইনজীবী ফিরদৌস আমিমের প্রশ্ন, যারা চাকরি করেছেন তারা বাড়তি অ্যাডভান্টেজ পাবেন, কিন্তু যারা এই দুর্নীতির কোপে যোগ্য হয়েও চাকরি পেলেন না তাদের কি হবে? যারা দুর্নীতির ফলে যারা এতদিন ধরে ক্ষতিগ্রস্ত হলো তাদেরকে অ্যাডভান্টেজ দেব না, এই ক্লাসিফিকেশন ইন্টেলিজিবল না। 2016 সালের বাতিল প্যানেলের পাশাপাশি নতুন করেও চাকরির সুযোগ থাকছে, কারণ এসএসসি মোট 44,000 শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। অনেক খালি পোস্ট আছে, আমি আপনাদের আগেই বলেছি। 11,517 ভ্যাকেন্সিস ফর 9 and 10, এটা অ্যাডিশনাল, এবং 6,912 ফর 11 and 12, আর 571 জন্য গ্রুপ সি, 1000 গ্রুপ ডির জন্যও করা হচ্ছে। তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রপোজ টু বি ফাইল 44,203। এদিকে মুখ্যমন্ত্রীর অধিকার নিয়ে প্রশ্ন তুলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়েছে স্কুল সার্ভিস কমিশনে। স্কুল সার্ভিস কমিশন একটা অটোনমাস বডি। তিনি কি করে এসএসসির বিজ্ঞপ্তি কবে জারি হবে, অফলাইন কবে, অনলাইন কবে, কি করে বলেন? ইটস এ সিরিয়াস ভায়োলেশন অফ কোর্ট অর্ডার। আমি তো আর কেউ না করুক, আমি তো মুভ করব। নতুন করে পরীক্ষা। 2016 বাতিল হওয়া প্যানেলের পাশাপাশি আরও অনেকেই পরীক্ষায় বসার সুযোগ পেতে চলেছেন। 9 বছর পর আবার রাজ্যে এসএসসি পরীক্ষা। বিএড পাশ করে বসে থাকা চাকরি প্রার্থীদের সামনে সরকারি চাকরির সুযোগ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চাকরিহারারা সুপ্রিম রায়ের পর একটা কথাই বলে যাচ্ছেন, পরীক্ষা তারা কিছুতেই দেবেন না, কিছুতেই তারা পরীক্ষায় বসতে চান না। যোগ্যতার পরীক্ষায় কতবার বসতে হয়, সোজা সাপটা প্রশ্ন তাদের। মুখ্যমন্ত্রী বার্তার পরেও এই প্রশ্নটা বদলায়নি। তারা যেখানে ছিলেন সেখানেই আছেন, অর্থাৎ পথে আন্দোলন চলছে, কিন্তু পরীক্ষা তারা দেবেন না। বাস্তব কি? বাস্তবটা হলো সব পথই দিনের শেষে গিয়ে মিশছে সেই পরীক্ষার হলে। এই কথাটা তারা বুঝতে পারলেন কি?
মঙ্গলে মুখ্যমন্ত্রী পরীক্ষা বার্তার আগেই কিন্তু মোদ্দা কথাটা চাকরিহারাদের বলে দিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 24শে মে যখন তাঁর বাড়িতে যান চাকরিহারাদের একাংশ, তখন তিনি ঠিক এই কথাটাই বলেছিলেন তাদের। পরিষ্কার করে বলে দিলাম যে সুপ্রিম কোর্টের রায় হওয়ার পর ওদের আজ পুরনো কাজ ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই। ওদের নতুনভাবে পরীক্ষায় বসে ওদের যা যোগ্যতা আছে সেই যোগ্যতা এবং মেধা দিয়ে ওরা আবার চাকরি ফিরে পেতে পারেন, এই পরামর্শই আছে, অন্য কোনো পরামর্শ দেওয়ার নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেনি লিস্ট, তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে। আজকে তারা আবার বন্ধু হয়ে ঢোকবার চেষ্টা করছে। দরজাটা চলছেই, চলবেও, কিন্তু আসল প্রশ্ন হলো চাকরিহারাদের ভবিষ্যৎ কোন পথে? কোর্টের নির্দেশে মোট 24,203টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। পদ খুলবে নিয়োগের। এছাড়া সরকার আরও কিছু নতুন পদ তৈরি করেছে। সব মিলিয়ে শূন্য পদ 44,203। আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। রিটিন টেস্ট, স্ক্রুটিনি, চ্যালেঞ্জ, রেজাল্ট পাবলিকেশন, ইন্টারভিউ etc. shall be completed in the meantime. সব প্রসেসই আমরা করে নেব যদি রিভিউতে কিছু আমরা বিচার না পাই। টাইমলাইন মেনেই চলতে হবে সরকারকে। তবে গোটা সংকটের মূলে যে তারাই শাসকের দুর্নীতিই দায়ী, এই খোঁচা মারতে ভুলছে না বিরোধী শিবির। দরজা কিন্তু তুঙ্গে। যা কিছু হচ্ছে এই বাংলায়, সমস্ত কিছুর মাথা মধ্যমণি যাই বলুন, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, এবং তিনি চাইছেন না এই দুর্নীতিটা প্রকাশ পাক। এর আগে যারা অযোগ্য তাদেরকে যোগ্য বলে কাগজ দিয়ে তাদের সঙ্গে মিটিং করেছেন। উনি অযোগ্যদের পাশে, উনি চাকরি চোরদের পাশে। এই চাকরি হারাদের দেখে বোঝা যাচ্ছে পশ্চিমবাংলায় কি চলছে। এর জন্য দায়ী কে? কোর্টকে দায়ী করা হচ্ছে। কোর্ট তো দুর্নীতি দেখে বন্ধ করেছে। যারা দুর্নীতি করেছেন বা এই সরকার, তারা তথ্য দিয়ে এদের চাকরি ফেরত দিন, এটাই চাইছি আমরাও। আরজি করের আন্দোলনের মুখ যারা, তাদের কি কোনোভাবে মাশুল দিতে হচ্ছে? তাদের করা প্রতিবাদের জন্য প্রশ্ন উঠছে। তার কারণ পোস্টিং বিতর্ক। পোস্টিং বিতর্কে জল ঘোলা এখন চরমে। প্রতিহিংসার অভিযোগে অবস্থান বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। অভিযোগ, স্বাস্থ্য সচিবের কল কাঠিতেই পোস্টিং বদল হয়েছে। সন্ধ্যেবেলায় অবস্থান প্রত্যাহার করে নেন অনিকেত মাহাতোরা। আর এই ইস্যুতে আগামী দিনে আন্দোলনে নামবে জুনিয়র ডক্টরস ফোরাম। কাউন্সিলিংয়ের স্বচ্ছতার দাবিতে আইনি পরামর্শ নেবেন তারা। আরজিকর কাণ্ডের পর তিলোত্তম আন্দোলনের সামনের সারিতে যেসব জুনিয়র ডাক্তাররা ছিলেন, তাদের মধ্যে অন্যতম মুখ হয়ে উঠেছিলেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নাইয়ার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠকে বসেছিলেন এই 3 জুনিয়র ডাক্তার। এবার সেই আন্দোলনের 3 মুখের পোস্টিং নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসক দেবাশিস হালদারের পোস্টিং হয়েছে মালদার গাজলে। অভিযোগ, কাউন্সেলিংয়ে হাওড়ায় নিয়োগের কথা বললেও মেধা তালিকা বেরোনোর পর দেখা যায় পোস্টিং হয়েছে গাজলে। অথচ জুনিয়র ডাক্তারদের দাবি, গাজলের ওই হাসপাতালে কোনো শূন্য পদই ছিল না। একইভাবে দূরে পোস্টিং হয়েছে আরজিকর আন্দোলনের অন্য 2 নেতা অনিকেত ও আশফাকুল্লার। আরজিকরের পরিবর্তে অনিকেতকে পাঠানো হয়েছে রায়গঞ্জে, আর আশফাকুল্লার পোস্টিং হয়েছে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে। পোস্টিং বদলে নতুন করে আন্দোলনের আগুনে ঘি। প্রতিবাদে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য ভবনে অবস্থানে বসেছেন অনিকেতরা। আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে যেতে বা পশ্চিমবাংলার কোনো প্রান্তে যেতে আমাদের বিন্দুমাত্র দ্বিধা নেই, এইটা সদর্থকভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। কিন্তু যে স্বচ্ছতা এবং কাউন্সিলিংকে মান্যতা দিয়ে একটা স্বচ্ছতা আনার চেষ্টা করেছিল, সেই স্বচ্ছতাটাকে কেন আজকে ডিনাই করা হচ্ছে? অভিযোগ, স্বাস্থ্য সচিবের কলকাঠিতেই এই পোস্টিং বদল। যে সাইন করেছিলেন যিনি স্পেশাল সেক্রেটারি সুদেশনা রয় চৌধুরী সম্ভবত নাম, তার সাথে দেখা করতে পেরেছি। তিনি বলেছেন যে এই যে জিনিসটা হয়েছে এটার কোনো লজিক ওনার কাছেও নেই। তিনি বলেছেন যে তাকে ডিউটি করতে হয়, তাকে ওপর থেকে বলা হয়েছে, তাই এটা করা হয়েছে। নিগম স্যার আমাদের সাথে দেখা হয়েছে, তিনি বলেছেন যে গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে। উনি যা বলেছেন তার মানে হচ্ছে কাউন্সিলিং হতেই পারে, কিন্তু কাউন্সিলিং হওয়া মানেই যে তোমাকে সেই পোস্টিং দেওয়া হবে তার কোনো মানে নেই। 3 জন ব্যক্তি শিফটিংটা ইম্পর্টেন্ট অতটা নয় যতটা ইম্পর্টেন্ট যে মেধার ভিত্তিতে আপনি কাউন্সিলিংটাকে অপমান করছেন, আপনি মেধার ভিত্তিতে কাউন্সিলিংটাকে শিফট করে সরিয়ে দিচ্ছেন।
সিনিয়র রেসিডেন্টদের নিয়োগের ক্ষেত্রে নিয়ম হলো এই প্রক্রিয়ায় স্বাস্থ্য ভবনের তরফে একটি কাউন্সেলিং হয়। সেখানে সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে জানতে চাওয়া হয় তিনি কোথায় পোস্টিং চান। নিয়ম মেনে দেবাশিস অনিকেতদের ক্ষেত্রেও তাই হয়েছিল। কাউন্সেলিংয়ে অনিকেত আশফাকুল্লারা জানান তারা আর্জি করে এবং আরামবাগ হাসপাতালে পোস্টিং চান। সেই মতো সংশ্লিষ্ট হাসপাতালে যোগ দিতে চেয়ে বন্ডেও সই করেন অনিকেতরা। অথচ অভিযোগ মেধা তালিকা বেরোনোর পর দেখা যায় দেবাশিসের মতোই পোস্টিং বদলে গেছে। 1500 জনের মধ্যে কেন 3 জনের পোস্টিং বদলে গেল সেই উত্তর জানতে চান তারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলার দুয়ারে এখন দুর্যোগ। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের একটা আশঙ্কা তৈরি হয়েছে, শক্তিও বাড়াচ্ছে। ওড়িশা লাগোয়া সাগরের এই নিম্নচাপের অবস্থান আপাতত ক্রমাগত এগোচ্ছে, আর তার জেরে আজ থেকে ভারী বৃষ্টির সতর্কতা। খুব ভোর রাতের দিকে মুষলধারায় কয়েকটি জায়গায় বৃষ্টিও হয়েছে। আমাদের সঙ্গে কমলেশ আমাদের প্রতিনিধি আবহাওয়া নিয়ে আরো জানাচ্ছেন। কমলেশ, কি অবস্থা? আমরা ভোরের দিকে দেখেছি মুষলধারায় বৃষ্টি হয়েছে কোথাও কোথাও, আর কি বলা হচ্ছে, কি ধরনের দুর্যোগ হতে পারে? দেখো, এই নিম্নচাপটা উড়িষ্যা লাগোয়া যে বঙ্গোপসাগর সেখানে এখন রয়েছে। এটা এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপর উত্তর অভিমুখে এগোবে। উড়িষ্যা থেকে উত্তর অভিমুখে এগোনো মানে আমাদের দক্ষিণবঙ্গের খুব কাছে বা দক্ষিণবঙ্গের একেবারে উপরে চলে আসবে, যদিও সেটা এখনো স্পষ্ট নয়। কিন্তু দক্ষিণবঙ্গ থেকে ক্রমশ দূরত্ব কমছে এই নিম্নচাপের। এর প্রভাবে আজকে থেকেই উপকূল এবং উপকূল লাগোয়া পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বা দফায় দফায় দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে মেঘ ঢুকছে, দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এবং কাল থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেখা যাচ্ছে। আগামী 3 দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে রাজ্যের প্রায় 70% জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। পাহাড়ি অঞ্চলে একদিনে 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে, ফলে ধস নামতে পারে। সেই কারণে শুধুমাত্র স্থানীয় বাসিন্দারাই নন, পাহাড়ে পর্যটকরাও যাতে সতর্ক থাকেন সেই সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। ধন্যবাদ কমলেশ। আপনারা দেখছিলেন, আমরাও দেখাচ্ছিলাম যে বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, কোথায় কিরকম বৃষ্টি হতে পারে তার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আর বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। দেশের স্বাভাবিকের চেয়ে 6% বেশি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের স্বাভাবিকের চেয়ে প্রায় 7% বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রাজ্যের মধ্যভাগে ঘাটতি হতে পারে বর্ষার। জুনে দেশে স্বাভাবিকের চেয়ে 8% বেশি বৃষ্টির ইঙ্গিত, আর জুনে রাজ্যে স্বাভাবিক বা তার বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্ষার প্রথম মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার আশা, তবে ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই মিলবে না। এই দুর্যোগের আশঙ্কার মধ্যে অমাবস্যার ভরা কোটালও জুড়ে যাচ্ছে। জোড়া ফলায় সুন্দরবনে দুর্যোগের ভ্রুকুটি। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সাগর, নামখানা জুড়ে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, সঙ্গে বইছে দমকা বাতাস, যার জেরে নদী আর সমুদ্রে জলোচ্ছ্বাসের সতর্কতা। ইতিমধ্যে দুর্যোগ মোকাবিলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। তারা লাগাতার নজর রাখছেন। গঙ্গাসাগর, বকখালিতে সিভিল ডিফেন্সের কর্মীদের মাইকিং চলছে। সুন্দরবনের যে বাঁধগুলো রয়েছে, নদী বাঁধ, তার উপর নজর রাখছে সেচ দফতর। চলছে দুর্বল অংশগুলোর আপৎকালীন মেরামতির কাজ। সুন্দরবনের বিভিন্ন উপকূলে সিসিটিভির মাধ্যমে মনিটর করা হচ্ছে। প্রস্তুত করা হয়েছে দুর্গতদের জন্য আশ্রয় শিবির। সুন্দরবন পুলিশ জেলা নামখানা থানার পক্ষ থেকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে সম্প্রচারিত হচ্ছে। ঘনীভূত নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে, তাই সকলকে বলা হচ্ছে আপনারা তাড়াতাড়ি স্নান করে আপনারা নিজেরা নিজেদের বাড়িতে ফিরে যান। ব্লক প্রশাসনের পক্ষ থেকে